নতুন ভাইরাস এইচএমপি এর সংক্রমণ রোধে আসতে পারে করোনার মতো স্বাস্থ্যবিধি। দেশে একজনের শরীরের সংক্রমণ শনাক্ত, সীমান্তে সতর্কতা। এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না, আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে নেওয়া হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। আসলে দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা, টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটিশ বিরোধী দলীয় নেতার। অগণতান্ত্রিকভাবে দেশ বেশি দিন চলতে পারে না, এ বছরই ভোট জরুরি বললেন খসরু। জাতীয় নির্বাচনী প্রধান লক্ষ্য বলছে ইসি। সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতের হাই কমিশনারকে তলব, জবাবে অনুপ্রবেশ ঠেকানোর অজুহাত। ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নের আশা। শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীর ওপর হামলা, আটক 2, বাকিরা ধরা পড়বেন বললেন উপদেষ্টা আসিফ। লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16, বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ, উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে সাবেকদের মিশ্র প্রতিক্রিয়া, বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় বাদ পড়েছেন সাকিব বললেন প্রধান নির্বাচক। টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। এইচএমপি ভাইরাস নিয়ে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে। নিউজ 24কে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সংক্রমণ ঠেকাতে স্থল সীমান্তগুলোতে সতর্কতা জারি করেছে সরকার। দেশে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। সংস্থাটি বলছে এটি নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কের কিছু নেই। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। প্রতিবেশী দেশ ভারতে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক বাংলাদেশ। নজরদারি বাড়াতে বেনাপোল, ভোমরা, হিলিসহ স্থলবন্দর সীমান্তে সতর্কতা জারি করেছে সরকার। তবে এরই মধ্যে দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত হয়েছে বলে জানালো আইইডিসিআর। আইইডিসিআর বলছে, জ্বর, নাকবন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, এইচএমপি নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। এটা মনিটরিং এর জন্য, ডিটেকশনের জন্য যে ল্যাবরেটরি সাপোর্ট, সেটা আমাদের সাফিসিয়েন্ট আছে কোভিডের কারণে, কারণ এটা একই ধরনের রেসপিরেটরি প্যানেল ব্যবহার করে এটা ডিটেক্ট করা হবে। অতএব আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি আছে। এটা ম্যানেজ করার জন্য আমরা অ্যান্টিসিপেট করতেছি যে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্টটা বাড়তে পারে, এবং কখনো কখনো যদি খুবই জটিল কিছু হয়, সেটা আমরা আপাতত কোনো মতেই আশঙ্কা করতেছি না যে কোনো গুরুতর ঘটনা ঘটবে। ভয়াবহতা এড়াতে এইচএমপিভি নিয়ে মার্চ-এপ্রিল মাসে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে বলে নিউজ 24কে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা, কিন্তু এটা কোনো কঠোর নির্দেশনা নয়, এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না, আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে নেওয়া হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। আসলে আতঙ্কিত না হয়ে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বড় কোনো হুমকি নয় হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে আক্রান্ত হলে সাধারণ ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। কয়েকদিনের মধ্যেই ভালো বোধ করেন আক্রান্তরা। তবে যাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের থাকতে হবে বাড়তি সতর্ক অবস্থায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের রাখতে হবে নিরাপদে। করোনা মহামারীর পর এবার উদ্বেগ ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনে এর প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ভারত, মালয়েশিয়ার পর বাংলাদেশেও শনাক্ত হয়েছে এর সংক্রমণ।
ভাইরাসটি মূলত ফ্লু আকারে ছড়ায়। বেশি ঝুঁকিতে থাকে 5 বছরের কম বয়সী শিশু এবং 65 বছরের বেশি বয়সী বয়োজ্যেষ্ঠরা। মূলত শ্বাসতন্ত্রে এর প্রভাব দেখা দেয়। উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, দুর্বলতা, হাসি কাশি সহ শ্বাসকষ্ট। এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন এইচএমপিভি বড় কোনো হুমকি নয়। উপসর্গগুলো সপ্তাহখানেকের মধ্যেই কমে যায়। শনাক্ত রোগী খতিয়ে দেখে শঙ্কা না থাকার বিষয়টি আশ্বস্ত করেছে ভারত এবং চীন। যেসব রোগী আমরা পেয়েছি তা খুব দ্রুত ভালো হতে পারে, তাদের সংক্রমণ খুব নরমাল। এটি নিয়ে আমরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। ভাইরাসটি সাধারণ, এর সংক্রমণ গত বছরের একই সময়ের তুলনায় কম। আমরা এ নিয়ে সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান করে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়, শনাক্ত হয় 2001 সালে। তবে বিভিন্ন দেশে এর সংক্রমণ ছড়িয়েছে বহু বছর ধরে। মাসুদ রানা, নিউজ 24। পূর্বাঞ্চলে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে মা ও মেয়ে দুজনেই আসামি। জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে মামলাটিতে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলায় ফাঁসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের 28 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লট নিজ কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় পুতুলকেও। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক। সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন মন্ত্রণালয়টির প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেই সব। আসামিদের তলব করে চিঠি দিয়েছে দুদক, যে আসামিরা পলাতক, তদন্তের প্রয়োজনে তাদের বিষয়েও নেওয়া হবে ব্যবস্থা। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের আরও 5টি রাজুকের প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। বাকি কাজগুলো। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। টিলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনচ। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে নিজ দলেরও চাপ রয়েছে টিউলিপের ওপর। এদিকে টিউলিপের দুর্নীতির তদন্ত হওয়া জরুরি এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবছরের মধ্যে নির্বাচন হওয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়া একটা দেশ বেশি দিন চলতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ, অর্থনীতি ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বিপর্যস্ত অর্থনীতির উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য।
দর্শক, একদিনে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাবকে বাস্তবসম্মত মনে করছে না ইসি। বলছে সবার আগে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনাকে সামনে রেখেই এগোচ্ছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে পুনরায় ইসিতে আনার পদক্ষেপ নেওয়া হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিল করতে সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। রোডম্যাপ ঘোষণা না হলেও নির্বাচন নিয়ে সরব রাজনীতির মাঠ। জাতীয় না স্থানীয় সরকারে ভোট আগে হবে, এ নিয়ে বিভিন্ন মত আছে সংশ্লিষ্টদের। রোববার কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন ইসি সদস্যরা। আলোচনায় প্রাধান্য পায় জাতীয় এবং স্থানীয় নির্বাচন। পরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, কমিশনের মূল আগ্রহ জাতীয় নির্বাচনকে ঘিরে। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি, সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন মনে করেন জাতীয় পরিচয়পত্রের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা আইন সিদ্ধ নয়। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অংশীজনদের সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই ইসির একমাত্র লক্ষ্য। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও নওগাঁ এবং লালমনিরহাটের 5টি বর্ডার এলাকা বন্ধ আছে। সচিবালয় কোর কমিটির বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ে বৈঠকে সীমান্ত সমস্যা সমাধান হবে। এ নিয়ে একটি রিপোর্ট করেছেন শাহনাজ ইয়াসমিন। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন থামছেই না। কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কাছে বিএসএফ এর বাংকার নির্মাণ। অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে নির্মাণ করেছেন 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া, যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 160টি স্থানে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি 885 কিলোমিটারে বাংলাদেশের সাথে যে 4টি চুক্তি আছে তা লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে ভারত। সীমান্ত উত্তেজনা নিয়ে রোববার সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঘটনার বিবরণ। বলেন, বিজিবি ও সীমান্তের জনগণের প্রতিরোধে বন্ধ হয়েছে সীমান্তের বেড়া নির্মাণের কাজ। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। ভারতের সাথে সীমান্ত নিয়ে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের সাথে আমাদের এই লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারি দিব, আমরা এটা ওইটাই হয়। কূটনীতিক পর্যায়ে আলোচনার পাশাপাশি 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি ভিত্তিতে ডাক পেয়ে রোববার দুপুরে হাজির হন প্রণয় বার্মা। মন্ত্রণালয়ে তার সঙ্গে আধা ঘন্টা ধরে কথা বলেন কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় বার্মা। জানান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সহ সীমান্তে অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারত। সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও কথাবার্তা হয় বলেন ভারতের হাই কমিশনার। To ensuring a crime-free border
effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented. ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় মুহুর্মুহু গুলি ছুড়েছিলেন পুলিশের কনস্টেবল সুজন হোসেন। দর্শক, সেদিন এলাকাটিতে প্রাণ হারান অন্তত 7 জন। সেই ঘটনায় হওয়া মামলায় সুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে এই আদেশ দেওয়া হয়। আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। 5 আগস্ট বেলা 11টা আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের উপর মুহুর্মুহু গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারগামী ছাত্র জনতার ঢল ঠেকাতে রাজধানীর চানখারপুলে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান এপিবিএন সদস্যরা। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন অনেকেই, নিহত হন অন্তত 7 জন। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় গত 1 জানুয়ারি পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি সুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে আমরা 1/1/2025 তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং সে মতে আজকে কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগ্যান্ট, অত্যন্ত উৎফুল্লচিত্ত মনে হয়েছিল। প্রসিকিউশন জানায় চানখারপুলের ঘটনায় আরও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আইও রিপোর্টের প্রেক্ষিতে আইও এই কাজটা অগ্রগ চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটাকে। গত 5 আগস্ট চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে কখনো বা শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার উন্নয়নের চোখ নিপীড়িত চা শ্রমিকদের দিকে পড়েনি। উন্নয়নের গল্পে বাংলাদেশকে মঙ্গল গ্রহ মনে হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের চা শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে সার্জিস চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরি নিশ্চয়তা সহ জীবনমান উন্নয়ন বিষয়ে কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক নেতা ধনা বাউরি। উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা সহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতারা। ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় তারা রেশন দিচ্ছে। কি রেশন? আমাদের খায়রুল আপা বললেন সপ্তাহে জনপ্রতি 3.5 কেজি আটা। আমরা এই ম্যানেজমেন্টকে বলতে চাই, দয়া করে বছরের পর বছর লাগবে না, শুধু 1 সপ্তাহ ওই 3.5 কেজি আটা দিয়ে আপনার পেটটা চালান। বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে ফ্রেন্ডশিপ প্রজেক্টের কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ এলাকায় 3 মাস প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ হওয়া 20 জন প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিক হিসেবে বাংলাদেশের বেকারত্ব আবারও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের শ্রমশক্তি 7,06,00,000 নারী পুরুষ। এর মধ্যে পুরুষ 4,74,90,000 এবং নারী 2,25,70,000। এর মধ্যে 26,60,000 মানুষ বেকার আছেন, যা গত বছরের তুলনায় 20,000 বেশি। দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে গেল কয়েক বছর ধরে আধুনিক কারিগরি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ হওয়া 20 জন প্রশিক্ষণার্থীকে দেওয়া হয় সনদ। এখানে আমি ইলেকট্রিক বিষয় শিখছি, ওয়ারিং, ইলেকট্রিক ওয়ারিং, চ্যানেল ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং,
এবং বিভিন্ন পাওয়ার সকেটের কাজ। ফ্রিজের কাজ সব কিছু করতে পারি, যেহেতু প্রথম লেভেলে শুধু ফ্রিজ থাকে এবং এসি ধারণা কিছু কিছু আছে। ফিল্টার চেঞ্জ করে, গিয়ার চার্জ করে, ভ্যাকুয়াম করে সবকিছু একত্র করে আমি ফ্রিজ ঠান্ডা করতে শিখেছি। সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এবার একযোগে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থার ফ্রেন্ডশিপ ও বসুন্ধরা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। অদক্ষ বেকার যুবকদেরকে দক্ষ করে গড়ে তোলার, যাতে তারা নিজ নিজ অকুপেশনে, নিজ নিজ ট্রেডে দক্ষতা অর্জন করে তারা দেশ এবং বিদেশে তাদেরকে স্কিল লেবার হিসেবে নিয়োজিত করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। নির্দিষ্ট কোর্সের বাইরেও ওনারা চেষ্টা করেছেন বাড়তি কোনো কিছু তোমাদেরকে দেওয়ার জন্য। এটা আমাদের আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ। ফ্রেন্ডশিপ প্রজেক্টের অংশ হিসেবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স EIM বিষয়ে 3 মাস ব্যাপী প্রশিক্ষণ পরিচালিত হয়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশে হামলা হয়েছে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের 2 ব্যবসায়ীর ওপর, এমন দাবি করেছেন ভুক্তভোগী 2 ব্যবসায়ী। 12টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় 18 থেকে 20 জন হামলাকারী 1 ঘন্টা আগে থেকে উৎ পেতেছিল। একদল কুপিয়েছে, আরেক দল ছিল সহায়তায়। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরাও ধরা পড়বে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। 10টা 40-এ চারপাশ থেকে 18 থেকে 20 জন মাল্টিপ্ল্যানের পাশের গলিতে চলে আসে। গলি থেকে মূল সড়কে এনে মারধর করা হতে থাকে তাকে। 4 জন চাপাতি দিয়ে কোপাতে থাকেন। এই সময় মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতে হামলা করে যুবকরা। এ সময় এগিয়ে এসে ওয়াহিদকে ভেতরে নিয়ে যায় ভবনের নিরাপত্তা রক্ষীরা। লোকাল এক সন্ত্রাসী কিলার মুন্না, তারপর আছে একজন সাজিদুল ইসলাম ইমন। এই নামগুলো আমি মামলা করেছি, এদের নামে করেছি। এরা কি দলীয় কোনো পোস্টে আছেন নাকি? না, এরা কোনো দলীয় কোনো পোস্টে নেই। এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী। আমরা মার্কেট না, শুধু আমরা চলাফেরাটা আমাদের স্বাধীনভাবে চলবে। ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। চাঁদাবাজি থাকবে না, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করবে। রোববার দুপুরে ঘটনাস্থলে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও র্যাব কর্মকর্তারা। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ জানায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এদের একটা নির্বাচন সংশ্লিষ্ট ওটার ব্যাপারে একটা বিরোধ আগে থেকেই ছিল। এটা হতে পারে, ধারণা করতেছি এই বিরোধ থেকে হতে পারে, আবার অন্য কারণও হতে পারে। যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান এমন ঘটনার পর আতঙ্কে আছেন তারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্যের খবর। উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিনে ক্রেতা সমাগম অন্যান্য দিনের থেকে তুলনামূলক কম। বিক্রেতারা বলছেন ছুটির দিনগুলোতে বেশি বেচা বিক্রি হচ্ছে, কর্মদিবসে সেই তুলনায় অনেকটা কম। প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতা মুখর থাকে বাণিজ্য মেলা প্রাঙ্গণ। ক্রেতারা বলছেন মেলা প্রাঙ্গণ দূরে হওয়ায় ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসা কষ্টকর। তবে মেলা প্রাঙ্গণ বেশ গোছানো, পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই চলাচল করা যাচ্ছে। এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে সন্তুষ্টির কথাও জানান। Actually, it's very slow in working days, but we are getting response from last Friday. Saturday was good also. রবিবার তো কাস্টমার তুলনামূলক একটু কম আপা। গত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মোটামুটি খুবই ভালো কাস্টমার ছিল। তো এই রাস্তা ট্রাক চলে বেশি, একটু এই জন্য একটু ভোগান্তি হয়েছে, আধা ঘন্টা লেট হয়েছে। মাত্র আসলাম, দেখি পছন্দ হলে কিনবো। এক ছাদের নিচে সবকিছুই পাওয়া যায়, আপনার যা নিত্য প্রয়োজনীয় যা চান সবকিছুই পাওয়া যায়। এবার আন্তর্জাতিক সংবাদ।
উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝোড়ো বাতাসকে দুষছে ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে চলা আগুনের লেলিহান শিখা শহরটির বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। কয়েকদিন ধরে আগুনের সাথে লড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। উত্তপ্ত বাতাসে শহরে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। আগুনের লেলিহান শিখা বাঁক বদলে এগুচ্ছে এখন লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে। আগুন ছড়িয়েছে নগরীর উত্তর পশ্চিম প্রান্তের প্যালিসেইডসের 1000 একর এলাকায়। দাবানলের গ্রাসে পুড়ছে বহু ঘরবাড়ি। নতুন করে হুমকিতে পড়েছে পশ্চিমাংশের অভিজাত ব্রেন্টউড ও ম্যান্ডেভিলের বাসিন্দারা। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরো 1,66,000 মানুষকে। ধোঁয়ার কুণ্ডলীর মেঘে দিনের বেলায় রাতের নিস্তব্ধতা নেমেছে উপত্যকায়। বিষাক্ত বাতাস থেকে শহরবাসীকে রক্ষায় নিরাপদে থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিভাগের। পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর কথা বলছে ইরানও। সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, পেজিশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেন, প্রাণ ও প্রকৃতি ধ্বংস দেখে কোনো মানুষ উদাসীন থাকতে পারে না। আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়ে ঘরবাড়ি সহ সর্বস্ব হারিয়ে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরো গরম ও শুষ্ক হয়ে উঠছে। এ কারণে আগুন এখন আগের চেয়ে আরো বড় আকারে ছড়াচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চন্দ্রা, নিউজ 24। এবারে জানাবো খেলার সংবাদ। সাবেক ক্রিকেটার থেকে অধিনায়ক কিংবা বিপিএলে রংপুরের হেড কোচের দায়িত্ব সামলানো মিকি আর্থার সব জায়গায় আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড। লিটন দাসের বাদ পড়া নিয়ে আলোচনা এখন সর্বত্র। তারপরও এই দল নিয়ে ভালো করা সম্ভব মনে করেন সাবেকরা। আর পেস ইউনিটে বাংলাদেশ এগিয়ে থাকবে অভিমত রংপুরের কোচ মিকি আর্থারের। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভ দেবনাথ। 2007 থেকে 2025 আইসিসি ইভেন্টে সাকিব তামিম ছাড়া অংশ নেয়নি বাংলাদেশ। এবার তাদের ছাড়াই বৈশ্বিক আসরে দল ঘোষণা। বাংলাদেশের সেরা সাফল্য যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেখানেই নেই তাদের কেউ। তামিম অবসরে সাকিব বোলিং নিষেধাজ্ঞার সঙ্গে রাজনৈতিক কারণে স্কোয়াডের বাইরে। সাবেক ক্রিকেটাররা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দল নিয়ে দিলেন ব্যাখ্যা। লিটন দাসকে হয়তো ব্রেক দেওয়া হচ্ছে, ও রান পাচ্ছে না অনেকদিন থেকে। সাকিব এবং তামিম যে মাপের খেলোয়াড়, এই মাপের খেলোয়াড়রা তো প্রতিনিয়ত আসছে না। এদের অ্যাবসেন্সে কিন্তু যারা আপকামিং প্লেয়ারগুলি আছে তারা একটা বড় সুযোগ পেল। তারা লিটন দাসের নেওয়া উচিত, কারণ ইন্টারন্যাশনাল দেখেন, ইন্টারন্যাশনাল এই লেভেলটা খুব ভালো ক্রিকেট খেলে। এদিকে আশার ফুল খ্যাত মোহাম্মদ আশরাফুল তাকিয়ে নতুনদের দিকে। পারভেজ ইমন, নাহিদ রানারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলো ছড়াতে পারেন এমন অভিমত অ্যাশের। সাবেক নির্বাচক হাবিবুল বাশা চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে বেশ আশাবাদী। নাহিদ রানা কিন্তু উইকেট টেকিং বোলার, তিনি যদি একটু খরুচি হয়ে দাঁড়ান, কিন্তু মাঝের ওভারগুলি যদি উইকেট নিতে পারেন সেটা আমাদের দলের কাজে লাগবে। বৈশ্বিক টুর্নামেন্টগুলিতে লিটনের পারফরমেন্স বেশ ভালো। তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন নির্বাচকরা আমি জানি না। সিলেক্টররা বেশ 15 জনের নামই ঘোষণা করেছেন যারা সুযোগ পেয়েছেন। আমাদের পেস ইউনিটটা খুবই ভালো। আমি একটু আনলাকি বলবো যে আসলে হাসান মাহমুদকে তারা রাখতে পারেনি। জাতীয় দলের পাশাপাশি ফ্রাঞ্চাইজি আসরগুলোতে কোচিং এর অভিজ্ঞতা রয়েছে মিকি আর্থারের। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের হেড কোচও ছিলেন তিনি। এবার বাংলাদেশকে এগিয়ে রাখছেন বোলিং বিভাগে। তাসকিন, নাহিদ রানাদের নিয়ে বেশ আশাবাদী এই দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত কোচ। তাসকিন, নাহিদ রানারা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। রানাকে আমি কাছ থেকে দেখছি, তার বলের ওপর নিয়ন্ত্রণ দারুণ। তাসকিনও ছন্দে রয়েছেন। স্পিনে মিরাজ, রিশাদ ব্যাটারদের আটকে রাখার সামর্থ্য রাখে। সেখানে বাংলাদেশ এগিয়ে থাকবে। বিপিএল শেষে ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ নেই। ফ্র্যাঞ্চাইজি এই আসর শেষে তাদের উড়াল দিতে হবে আরব আমিরাতে। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।
দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপিফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 Mbps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। দর্শক, এই ছিল নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।